বাজারে গিয়েছিলাম, পাড়ার এক ভদ্রলোকের সঙ্গে দেখা। তাকে জিজ্ঞেস করলাম, কি ওয়ার্ল্ড কাপ দেখছেন নাকি মশাই? বলে, আরে দাদা, কি ওয়ার্ল্ড কাপ দেখবেন? ওয়ার্ল্ড কাপ ছাড়ুন, ওয়েব সিরিজ ফেল, সিরিয়াল ফেল, সিনেমা ফেল। এখন শুধুই একমাত্র এরা যে যে রাজনৈতিক ড্রামা চলছে বা পলিটিক্যাল থ্রিলার চলছে সেটা দেখেই কুল পাচ্ছি না, তো ওয়ার্ল্ড কাপ জড়ো ফেল। এই প্রথম জীবনে দেখলাম, এরকম একটু উত্তর পেলাম যে ওয়ার্ল্ড কাপ যা কিনা 4 বছর পরে হয়, তার যে জ্বরে আক্রান্ত থাকে রাজ্যবাসী, সেখান থেকেও এবছর যেন মনে হচ্ছে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যের বাসিন্দারা। কারণ যেরকম হাই ভোল্টেজ পলিটিক্যাল ড্রামা চলছে, তাতে করে দুপুরে ভাত ঘুম দিয়ে বিকেলে উঠলেই দেখতে পাচ্ছেন যে এ ওদিকে চলে গেছে, সে সেদিকে চলে গেছে, তাই কি না? যারা 3 মিনিটের মধ্যে, মানে 3 সেকেন্ডের মধ্যে স্কেপ করে যাচ্ছেন ভিডিও, তারা চলে গেলেন। দুঃখের বিষয়, কিন্তু যারা আছেন এখনও ভিডিওটা দেখছেন, প্রতিবেদনটি দেখছেন, তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এনসিপিআই বলে কোনো রাজনৈতিক দল যে ছিল বা তার অস্তিত্ব ছিল, এটা কি আপনারা জানতেন? একটা জাস্ট বিশুদ্ধ প্রশ্ন দিয়ে এই প্রতিবেদনটা শুরু করছি। সেটা হচ্ছে যে এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এই নামটা কোনোদিন শুনেছেন? মানে এরকম একটি রাজনৈতিক দল যে আছে, এই রাজনৈতিক দলটির যে অস্তিত্ব আছে, এই সম্বন্ধে সত্যি বলছি আমার নিজের কোনো ধারণা ছিল না। আমার কেন, আমার অনেক সিনিয়র সাংবাদিক, অনেক রাজনৈতিক দলের নেতা, অনেক আইনজ্ঞ, আইনজীবী, তাদেরও এই ধারণা ছিল না যে এরকম একটি রাজনৈতিক দলের অস্তিত্ব আছে। এই এনসিপিআই দলটি রাতারাতি এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে। কেন বলুন তো? যদি বলি যে এই মুহূর্তে লোকসভায় পশ্চিমবঙ্গের সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল কোনটি? অনেকে বলবেন বিজেপি, কেউ বলবেন তৃণমূল। মানে বিজেপি তৃণমূলই তো সে অর্থে দুটি যুযুধান রাজনৈতিক দল। কিন্তু সঠিক উত্তর হবে না, বিজেপিও নয়, তৃণমূলও নয়। এই মুহূর্তে লোকসভায় পশ্চিমবঙ্গের সবথেকে শক্তিশালী রাজনৈতিক দলটির নাম এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। এবার বলবেন, কেন মশাই, এটা কীরকম ধরনের উত্তর হলো? হিসেব দিচ্ছি, অঙ্ক, পরিসংখ্যান, যা কিনা মিথ্যে নয়। এনসিপিআই যে দলটি, তার এই মুহূর্তে সাংসদের সংখ্যা কত জানেন? 20। বিজেপির কত? এ রাজ্য থেকে বিজেপির 12টি লোকসভা আসনে জিতেছে বিজেপি। তার মানে 12 জন এমপি বিজেপির, কংগ্রেসের 1 জন, আর তৃণমূলের হাতে রয়েছে এখন 8 জন। তাহলে 20 জন সাংসদ এনসিপিআইয়ের জয়েন করার ফলে এই মুহূর্তে লোকসভায় সবথেকে শক্তিশালী দল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এনসিপিআই হলো কি না? এবার প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক দলটির অস্তিত্ব কি আদৌ আছে, বা থাকলে হঠাৎ করে কি করে উদয় হলো? এনসিপিআই পার্টিটি একটি রাজনৈতিক দল, যে দলটির প্রতীক হচ্ছে কলমের নিব এবং 7টি রশ্মি 6টা, যা কিনা একটি নথিভুক্ত রাজনৈতিক দল। অর্থাৎ নির্বাচন কমিশনে এনসিপিআই একটি নথিভুক্ত রাজনৈতিক দল, কিন্তু এটি অস্বীকৃত রাজনৈতিক দল, যাকে বলা হয় আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি। কিন্তু এটি নথিভুক্ত, অর্থাৎ রেজিস্টার্ড, ফলে এটির অস্তিত্ব রয়েছে। এমন নয় যে এই রাজনৈতিক দলটির কোনো অস্তিত্ব নেই। এই রাজনৈতিক দলটি ত্রিপুরার 2022 সালে রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল, এবং আশ্চর্যজনকভাবে, বা একটু অদ্ভুত শোনালেও, এই রাজনৈতিক দলটির নথিভুক্ত ঠিকানা, অর্থাৎ রেজিস্টার্ড অ্যাড্রেস হচ্ছে হাওড়ার সাকরাইল থানার হাটগাছা গ্রাম। 2022 সালে এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে, 2023 সালের ত্রিপুরার বিধানসভা নির্বাচনে 2টি আসন থেকে তারা লড়েছিল, এবং 2টি আসনে অবশ্যই পরাজিত হয়েছিল। মোট ভোট পেয়েছিল মাত্র 822। এহেন একটি রাজনৈতিক দল রাতারাতি গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো, এবং এইরকম একটি রাজনৈতিক দল রাতারাতি 20 জন সাংসদ হয়ে গেল। তাই এই প্রতিবেদনটির থাম্বনেল বানিয়েছি রাজনীতির ভুলভুলাইয়া। সত্যিই কিনা বলুন? এই রাজনীতির দাঁওপ্যাচ তো আছেই, কিন্তু এই যে রাজনীতি যদি একটি বাড়ি হয়, তা সত্যি এমন ভুলভুলাইয়া যে আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন, কোথায় দিয়ে বেরোবেন, তার রাস্তা খুঁজে পাবেন না। 24 ঘন্টা আগেও যে রাজনৈতিক দলটির কোনো নামই ছিল না, মানে নাম কেউ শোনেনি, অস্তিত্বই ছিল না, সেই রাজনৈতিক দলটিতে আজকে 20 জন সাংসদ।
তৃণমূল ভেঙে যে 20 জন সাংসদ বেরিয়েছে তা তো আপনারা জানেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা হয়েছেন, দলনেত্রী হচ্ছেন শতাব্দী রায়, চিফ হুইপ হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, এগুলো তো আপনারা জানেন। 20 জন স্পিকারের কাছে দেখা করেছেন এবং প্রথমে একটি পৃথক ব্লক চেয়েছিলেন, তারা এনডিএকে সমর্থন জানাবেন এবং একটি পৃথক ব্লকের দাবি জানিয়েছিলেন। কিন্তু সংবিধান ঘেঁটে এবং আইনজ্ঞরা এটা দেখেছেন যে এরম পৃথক ব্লক একটি রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তার থেকে বেরিয়ে গিয়েছেন 20 জন সাংসদ যাদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই, যারা আবার নিজেদেরকে সে অর্থে তৃণমূল বলে দাবিও করছেন না, তারা বিদ্রোহী সাংসদ। তাদের জন্য পৃথক ব্লক লোকসভায় পৃথক ব্লকের বন্দোবস্ত রাখার কোনো প্রভিশন সংবিধানে নেই। এই যে গোটা খেলাটা, এটা যে মস্তিষ্ক বা ব্রেন চাইল্ড কিন্তু বেসিক্যালি বিজেপির যারা মাথা তাদের, অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মাথা থেকে এই খেলাটা বেরিয়েছে যে এই 20 জন সাংসদকে তাহলে বিজেপিতে এই মুহূর্তে নেওয়া যাবে না। এই 20 জন সাংসদকে যদি বিজেপি এই মুহূর্তে জয়েন করায় তাদের দলে, সেক্ষেত্রে কিন্তু তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিজেপির যে নিচুতলার কর্মীরা এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাদের কাছে একটা ভুল বার্তা যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেদিনকে 4 মে রেজাল্ট বেরোয়, মানে বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউট হয়, সেদিন ফলাফল প্রকাশের পর রাজ্য সভাপতি কিন্তু বলেছিলেন যে নতুন করে বিজেপিতে কাউকে যোগ দেওয়ানো হবে না, তৃণমূল ছেড়ে এলেই যে বিজেপির দরজা খোলা তা কিন্তু নয়। ফলে এই মুহূর্তে যদি 20 জন সাংসদ বিজেপিতে চলে যেত, হ্যাঁ তারা দলত্যাগ বিরোধী আইনের আওতায় হয়তো পড়তেন না, কারণ 2/3 সাংসদ বেরিয়ে গিয়েছেন তৃণমূল ছেড়ে, ফলে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না তাদের ক্ষেত্রে। কিন্তু একটা ভুল মেসেজ যেত জনমানসে। তাই অনেক মাথা খাটিয়ে এই একটি পথ বার করা হলো যেখানে সাপও মরল, লাঠিও ভাঙল না। 20 জন বিদ্রোহী সাংসদ তৃণমূল থেকে বেরিয়ে গেল এবং তারা জয়েন করলো এনসিপিআই বলে একটি অখ্যাত রাজনৈতিক দলে। ফলে এবার তারা লোকসভায় একটি পৃথক ব্লক পাবে যেখানে এনসিপিআই নামে তারা এনসিপিআই সাংসদ হিসেবে তারা বসতে পারবেন। এবার তাহলে তৃণমূল কি হবে? তৃণমূলের 8 জন সাংসদ রয়েছেন, আর বিদ্রোহী যারা এনসিপিআই জয়েন করেছেন তারা 20 জন। এই যে তৃণমূলের যে দলীয় প্রতীক ঘাসফুল, সেটি তাহলে কাদের হবে? এই মুহূর্তে কিন্তু এই বিদ্রোহী সাংসদরা তার দাবি জানাচ্ছেন না। তার কারণ হচ্ছে তৃণমূলের যে গঠনতন্ত্র তাতে কিন্তু চেয়ারপারসনই সর্বেসর্বা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ই সর্বেসর্বা, তার তৃণমূল দলের যে গঠনতন্ত্র সেই অনুযায়ী। এই মুহূর্তে যদি আদালতে যাওয়া হয় তাহলে তৃণমূলও আদালতে যাবে, অর্থাৎ মমতা ব্যানার্জির যারা রয়েছেন পক্ষে বা মমতা ব্যানার্জি নিজেও আদালতে দ্বারস্থ হবেন। ইতিমধ্যে বিধানসভায় আপনারা দেখেছেন যে 60 জন যে বিদ্রোহী বিধায়ককে নিয়ে তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়ে একটি পৃথকভাবে বসার জায়গা, বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে ইতিমধ্যেই মামলা হয়েছে। কারণ তৃণমূলের তরফে মামলায় দাবি করা হয়েছে যে একজন বহিষ্কৃত নেতা কি করে বিরোধী দলনেতার মর্যাদা পান, ফলে এটা নিয়ে মামলা চলছে। এই যে বিধানসভায় বিধান পরিষদে যে একটা মামলা জটিলতা, আইনি জটিলতার সৃষ্টি হয়েছে, সেটা থেকেই শিক্ষা নিয়েছেন এই সাংসদরা, মানে বিদ্রোহী সাংসদরা। তাই তারা কোনো রকম জটিলতার মধ্যে মানে আইনি জটিলতার মধ্যে যাতে না পড়েন, সেই কারণেই তৃণমূল ত্যাগ করে একটি অখ্যাত রাজনৈতিক দলের ছাতার নিচে গিয়ে দাঁড়িয়েছেন, শেল্টার নিয়েছেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে 20 জন নেতা, মানে 20 জন এমপি 2029 সাল অবধি তাদের মেয়াদ, তারপরে কি তারা ফিরতে পারবেন, মানে জিতে আসতে পারবেন? সেটা অন্য প্রসঙ্গ। কারণ এই 20 জন সাংসদই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে দেখিয়ে ভোটে জিতেছেন। এদের ব্যক্তিগত কারিশমা বলে কিছু নেই, যে তারা যদি নিজেরা দাঁড়ান ভোটে কতটা ভোট পাবেন সেটা তর্কের বিষয়, অন্য আলোচনা। কিন্তু বিষয়টা আমি এটাই ক্লিয়ার করতে চাইলাম যে ঠিক এই কারণেই, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়, সেই কারণেই বিজেপি নেতৃত্বের সুপারিশ মেনেই তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ এনসিপিআই বলে একটি অখ্যাত রাজনৈতিক দলের ছাতার নিচে এলো, এবং যাতে লোকসভায় তারা পৃথকভাবে বসতে পারে, পৃথক ব্লক পায়। কিন্তু ঘুরে ফিরে যদি আবার আসি সেই রাজনৈতিক ভুলভুলাইয়ায়, তাহলে বললে সেই প্রশ্নটার উত্তর আবার খুঁজতে হয় আমাদের, যে কি করে 24 ঘন্টার মধ্যে একটি অখ্যাত রাজনৈতিক দল এই মুহূর্তে লোকসভায় পশ্চিমবঙ্গের সবথেকে বেশি শক্তিশালী দলে পরিণত হলো। এরকম নজির কি অতীতে নেই ভারতবর্ষে? অবশ্যই আছে।
আপনারা জানেন শরদ পাওয়ারের ক্ষেত্রে ঘটেছে, মহারাষ্ট্রে শিবসেনার ক্ষেত্রে ঘটেছে। শিবসেনার ক্ষেত্রে যেমন ধরুন মূল প্রতীক আপনার উদ্ধব ঠাকরের হাত থেকে চলে গিয়েছিল একনাথ শিন্ডের হাতে, তাই না? এটাও জানেন মহারাষ্ট্রের মডেলটাই অনেকটা ফলো করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আবার ধরুন এনসিপির যে প্রতীক শরদ পাওয়ার, যে কিনা এই দলটিকে গড়েছিল, সেই এনসিপির প্রতীক শরদ পাওয়ারের হাত থেকে চলে গিয়েছিল তারই ভাইপো অজিত পাওয়ারের হাতে, যদিও তিনি প্রয়াত হয়েছেন কপ্টার দুর্ঘটনায়। ফলে এরকম নজির ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে রয়েছে, নতুন কিছু নয়। তবে এটা ঠিক যে এই যে ঘটনাটি রাজ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে যে কোনো রাজনৈতিক ঘটনা বলুন, ওয়েব সিরিজ বলুন, টার্ন থ্রিলার বলুন, বা বিশ্বকাপ বলুন, এই মুহূর্তে তো ফিফা বিশ্বকাপ চলছে, সব কিছুকে ম্লান করে দিয়েছে এই রাজনৈতিক ড্রামা বা পলিটিক্যাল ড্রামা, হাই ভোল্টেজ পলিটিক্যাল ড্রামা। তৃণমূল হেরে গেলেও অদ্ভুতভাবে দেখুন এই নাটকীয় পরিস্থিতিতে তৃণমূল কিন্তু এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, তাই নয় কি? তাহলে আজকে এখানেই থামছি, আবার দেখা হবে এরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। ভালো লাগলে চ্যানেলটি এবং পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, আর সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর নিচে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো আসছি, সবাইকে ধন্যবাদ, নমস্কার।